গভীর ঘন জঙ্গলের মধ্যে জঙ্গল সাফারি করতে। পেছনে আমাদের গাড়ি, তারা পারাপার হয়, কখন এই জঙ্গল থেকে এই জঙ্গলে, কখন এই জঙ্গল। চলে এসেছি আমাদের থার্ড ব্লগ নিয়ে ডুয়ার্স ট্যুরের বক্সা জঙ্গল সাফারির। হাই গাইস, আমরা অ্যাকচুয়ালি আছি পাহাড়ি কন্যা হোমস্টেতে। অ্যান্ড এটা থেকে একটুখানি মানে 1 মিনিটেরও বেশি ডিস্টেন্স নয়। সামনে যে আমি হাঁটছি এটা অ্যাকচুয়ালি হচ্ছে জয়ন্তী রিভার, জয়ন্তী নদী। এখন যেহেতু উইন্টার সিজনের সময়, উইন্টার সিজন চলছে, শুরু হচ্ছে, তাই এটা ড্রাই হয়ে গেছে, শুকিয়ে গেছে। তার জন্য আপনারা এরকম দেখছেন স্নোই স্নোই অ্যাকচুয়ালি। তো আর এই দিকে হচ্ছে সিন, দিস ইজ জয়ন্তী পাহাড়। দেখুন অপূর্ব মনোরম দৃশ্য, আর দেখেই মুগ্ধ হয়ে যাওয়ার মতো। আমাদের হোমস্টে থেকে একদম ব্যালকনি থেকে একদম ডিরেক্টলি দেখা যাচ্ছে। আমার আগের ব্লগে আপনারা দেখতে পাবেন, আমার দেওয়াও আছে ভিডিও, পুরো হোমস্টে টু সিনটা। কেমন লাগলো জানাবেন, আপনারাও আসবেন। জঙ্গল সাফারি করতে বেরোনোর আগে প্রথমে ব্রেকফাস্টটা করে নিয়েছি আমরা। আর আপনারা দেখছেন ওই যে দূরে হলুদ রঙের বিল্ডিংটা, ওটাই হচ্ছে বনান্তি। এখানেই আমরা লাঞ্চ, ব্রেকফাস্ট সব কিছুই করেছিলাম। আপনারা পাহাড়ি কোনা হোমস্টেতে থেকে এখানেই সব কিছু করতে পারেন। আমাদের জিপ চলেও এসেছে, আমরা এবার বেরোবো জঙ্গল সাফারির জন্য। তো আমরা এখনই বেরোচ্ছি জঙ্গল সাফারি করতে। সকাল 6:15 বাজে এখন, তার আগেই আমরা বেরিয়ে পড়েছি। তো এখন যাচ্ছি, চললাম, রেডি, ওকে। এখন বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়ে জয়ন্তী রেঞ্জে আমরা প্রবেশ করছি। এই হচ্ছে এন্ট্রি। আমাদের জিপ ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ঢুকছে। আজকে তো আমরা জঙ্গলের আনাচে কানাচে সাফারি করব। বক্সা জঙ্গলে শুধু যে আপনারা সাফারি করবেন তাই নয়, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন, তা এক অন্যতম আকর্ষণ। সামনেই এখানে দেখুন প্রচুর গাছপালা, ঘন জঙ্গল, এর মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। জিপে করে সাফারি করতে করতে আপনারা কোনো রকম প্যাকেট বা কোনো জিনিস জঙ্গলে ফেলবেন না, এটা তো জাতীয় অভয়ারণ্য, তাই আমাদেরও উচিত কর্তব্য এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এখানে আপনারা 450টি প্রজাতির গাছ দেখতে পাবেন। সত্যি যতদূর চোখ যায় সবুজ আর সবুজ। এরপর কিছু দূর যেতেই
হরিণ রাস্তা পার করছিল দেখে জিপ দাদারা সাথে সাথে গাড়িটা থামিয়ে দিল। এরকম ফার্স্ট টাইম দেখলাম সামনে থেকে। আমরাও সবাই সাইলেন্ট ছিলাম, কারণ জঙ্গলে একটু চেষ্টা করবেন কথা কম বলার, জোরে আওয়াজ করার। পশু পাখিরাও এতে বিরক্ত হয়। জঙ্গলের যত ভেতরে ঢুকছি ততই যেন ঠান্ডা মনে হচ্ছে, শীতল অনুভূতি, কারণ টেম্পারেচার কমছে, কারণ গাছপালার গভীরতাও বাড়ছে, জঙ্গলের গভীরতা বাড়ছে। এরপর আমাদের গাড়ি দাঁড় করানো হলো একটি জলাশয়ের কাছে। এখানে বন্য প্রাণীরা সবাই, হাতি, বাইসন, সবাই এখানে জল খেতেই আসে। ভীষণ ঠান্ডা, মানে যদি সকালে আপনারা এরকম কোর এরিয়া সাফারি করতে আসেন তাহলে মাফলার বা স্কার্ফ কিন্তু রাখবেন, গরম জামা কাপড় রাখবেন। ওই দেখুন হাতির কত পটি পড়ে আছে, দেখতে পাচ্ছেন তো? কত হাতি এগুলো আছে। পাহাড়, নদী, হয়তো 15টা দিন বা 1 মাস বাদে ধান কাটা হবে, তখন তারা জঙ্গলের দিকে আসবে। আচ্ছা, গ্রামে ঢুকে গেছে এখন গ্রামের দিকে ওরা ও এটার ব্যাক সাইডটা, পেছনটা। পাহাড়ের ধারটা ভুটানি, মহাকাল যেটা বলছিলাম, মহাকালটা ভুটানি। যে ব্যাক সাইড, মহাকালের তো কোনো গল্পই আছে, সিনিক বিউটি দারুণ। বড় মহাকাল, বড় মহাকাল, ছোট মহাকাল। কত রকমের পাখি ডাকছে শুনুন। সাথে গাইড দাদারাও আমাদের বুঝিয়ে দিচ্ছেন। তারা পারাপার হয়, কখন এই জঙ্গল থেকে এই জঙ্গলে, কখন এই জঙ্গল থেকে। এই গাছের মধ্যে কি ক্যামেরা, মেশিন ক্যামেরা। বসানো কেন? ওটা একটা ক্যামেরা লাগানো আছে। ক্যামেরা লাগানো আছে। এরকম কোর্স সাফারি আপনারা করতে এলে সকালের দিকে এলেই ভালো, আর ইভিনিংয়ে আর একটা টাইমে, এই দুটো টাইমেই হয় আপনাদের সাফারি। আর তবে জুন থেকে সেপ্টেম্বর অবধি ভরা বর্ষাকাল, এই সময় কিন্তু সাফারিটা আপনারা অ্যাভয়েড করবেন পারলে। তবে প্রকৃতিকে যদি উপভোগ করতে চান, জঙ্গলকে উপভোগ করতে চান, তাহলে আসতেই পারেন। পাহাড়, নদী, জঙ্গল তিনটেই একসঙ্গে আছে। সাধারণত 761 কিলোমিটারের মধ্যে আপনি আসাম, ভুটান দুটো পাচ্ছেন। এই যে ব্যাক সাইডটাই হলো ভুটান পাহাড়ের। ও এটার ব্যাক সাইডটা, পেছনটা। মানে পাহাড়ের ঢালটা ভুটানের। হ্যাঁ, আর মহাকাল যেটা বলছিলাম, মহাকালটা ভুটানেই পড়ছে। এই যে ব্যাক সাইড, মহাকালের তো কোনো গল্পই আসবে না, এত সিনিক বিউটি দারুণ মহাকালটা। মানে বড় মহাকাল, বড় মহাকাল, ছোট মহাকাল দুটোই ভুটান। অনেকটা বড় জঙ্গল তো, কখন কোথায় বিচরণ করবে বলা মুশকিল। অন্যান্য জায়গায় যেটা জলদাপাড়া ন্যাশনাল পার্ক, 216 দেখা যায়। ওইটা হলো, ওটা কমার্শিয়াল ফরেস্ট। আপনি যাবেন এটার উপর একটা তুলে নেবে বা ছবি তুলে এবার জিপে উঠলাম। যেতে যেতে দেখুন জঙ্গলে অনেক গাছ এরকম উপড়ে পড়েছিল। হাতিরা এরকম মাঝে মধ্যে জঙ্গলে এসে গাছগুলোকে উপড়ে ফেলে দেয়। এখন আমরা শুকনো নদীর দিকে হেঁটে যাচ্ছি। এই জায়গাটা ভীষণই ডেঞ্জারাস, কারণ যে কোনো সময় ওয়াইল্ড অ্যানিমেল মুভ করতে পারে। এদের গোপন চালচলন লক্ষ্য করা যায় এখানে, তাই খুব সাবধানে আমাদেরকে এখানে নিস্তব্ধভাবে থাকতে হবে। আমরা এখন টোটালি ডেন্স ফরেস্টের মধ্যে রয়েছি, আর পেছনে আমাদের গাড়ি।
দাঁড়িয়ে আছে। একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, সাফারি করতে আসার অনুভূতিটাই আলাদা, যেটা মনে উৎসাহ রাখে যে কখন কি ওয়াইল্ড লাইফ দেখতে পাবো, চোখের সামনে হঠাৎ পড়ে যাবে। তাই সাফারি করতে এসে মনে একটা অন্যরকম অ্যাডভেঞ্চারাস ফিলিং নিয়ে আসে। তাই বন্য পশু, বাঘ, বাইসন, ময়ূর এই ওয়াইল্ড লাইফগুলো দেখতে পান বা না পান, সাফারিটা যে করছেন এটাই একটা অন্যরকম মনে উৎসাহ উত্তেজনা তৈরি করে, যেটা ভীষণ মজাদার হয় আর অন্যরকম হয়। আমার ফোনে আছে কিনা। জঙ্গলের মধ্যে গাছের কোটরে কোটরে অনেক ক্যামেরা ফিট করা ছিল, কারণ এটা বন দপ্তরের তরফ থেকেই লাগানো হয়েছে বন্যপ্রাণীদের মুভমেন্টস লক্ষ্য করার জন্য। ওরা যাতে ঘন জনবসতিপূর্ণ অঞ্চলে না চলে আসতে পারে সেগুলো লক্ষ্য করতে এই উদ্যোগ নেওয়া। আবার কিছু দূর যেতেই আমাদের জিপকে থামাতে হলো, কারণ ওই যে দেখা যাচ্ছে এগুলোকে বলা হয় সম্বর হরিণ, খুব ভালো প্রজাতির হরিণেরা। আমাদের দেখে লুকোনোর চেষ্টা করছিল, তাই আমরা কোনো আওয়াজ করছিলাম না। আমাদের জঙ্গল সাফারি এখানেই শেষ হলো, তবে আমরা দুর্ভাগ্যবশত কোনো বাঘের দেখা পাইনি, বাঘ মামা আমাদের দেখা দেননি। তবে এটা সত্যি যে বাঘের দেখা পাওয়াটা অনেকটা লাকের ওপর ডিপেন্ড করে, আমরা নেক্সট টাইম হয়তো পাবো দেখতে। আপনারা অবশ্যই ঘুরে যান এরকম অ্যাডভেঞ্চারাস ফিলিং নিয়ে জঙ্গল সাফারি করতে। জঙ্গল সাফারি করে এসে আমাদের এই পাহাড়ি কন্যা হোমস্টেতে উঠলাম, চেক আউট করে বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনে। আপনারা আমাদের এই হোমস্টের পুরো ডিটেলসটা আমার আগের ব্লগটা দেখবেন, আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিয়েছি, আর ওপরে আই বাটনেও দেখতে পাচ্ছেন এই ডিটেলসটা, রুম রেট সব কিছু আমি দিয়ে দিয়েছি, ব্লগটা দেখে নেবেন। আর নেক্সট ব্লগটা হচ্ছে আমার ছালুম পয়েন্ট বিন্দু লাভা, পুরো টোটালটা ব্লগটা আমি কভার করেছি, কিছুদিনের মধ্যে আমি দিয়ে দেব। আপনারা সাথে থাকুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাই ভালো লাগলে লাইক করবেন। আর পার্ট 4 কিন্তু খুব তাড়াতাড়ি আসছে।